ভারতের এখনকার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। কিন্তু ফুটবলের নাম শুনলে আমরা ভারতীয়রা অনেক সময় একটু মুখটা ঘুরিয়ে নিই। কারণ এখন যদি আমরা দেখি ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ওই 130-এর আশেপাশে। কিন্তু ভারতবর্ষে ফুটবল কিন্তু একসময় একটা মর্যাদার খেলা ছিল। আমাদের গর্বের কারণ ছিল এই ফুটবল খেলা। তাহলে কেন আজ এই অবস্থা হলো? সেই বিষয়ে আজ যাব না। আজ যাব ভারতে কিভাবে ফুটবল খেলার প্রচলন হলো, কে শুরু করেছিল ফুটবল খেলা এবং কিভাবে এটা আমাদের গর্বের কারণ হয়ে দাঁড়ালো। আজকের ভিডিওতে থাকছে ভারতের ফুটবলের ইতিহাস। ভারতের ফুটবল এসেছিল মূলত জাহাজে করে। না, জাহাজে ফুটবল আসেনি, জাহাজের মাধ্যমে এসেছিল ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে বেশ স্থায়ী বসতি স্থাপন করলো, তখন থেকে আস্তে আস্তে ফুটবল খেলার প্রচলন হয়। ওই সময় ব্রিটিশ সৈন্যরা কিন্তু প্রায় ফুটবল খেলতেন। মূলত যদি কলকাতায় বলি তাহলে এখানের ময়দানে বা ডালহাউসি স্কোয়ারে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ব্রিটিশ সৈন্যরা ফুটবল খেলতেন। কারণ খেলাধুলার মধ্যে থাকলে শরীর খুব ফিট থাকে এবং তারা সেটাই করতেন। তাদের কাছে এটা ছিল নেটিভদের দেখানো যে দেখো আমরা একটা নতুন খেলা জানি এবং আমরা সেটা খেলছি, মানে এটা একটু কিছুটা শো অফ করা, এবং তারা সেটা করতেন। কিন্তু আমাদের কাছে কিন্তু এটা একটু অদ্ভুত ছিল। কিন্তু খুব তাড়াতাড়ি এই খেলা যখন ভারতের যুবকরা দেখে, তাদের কিন্তু মনে হয় যে বাহ, এই খেলাটা তো বেশ ভালো। এই খেলার মাধ্যমে আত্মমর্যাদা, লড়াই, এই সব কিছু ঘাম ঝরানোর একটা ব্যাপার, মানে নিজেদেরকে তুলে ধরার একটা ভালো প্ল্যাটফর্ম। এইভাবে কিন্তু শুরু হয় ভারতের ফুটবল যাত্রা। কিভাবে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। মূলত 1872 সালে প্রথম কলকাতায় ফুটবল ক্লাব গঠিত হয়, নাম ক্যালকাটা এফসি। কিন্তু এই যে ক্লাবটা, এটা পুরোপুরি ছিল ইউরোপীয়দের, আমাদের নয়। কারণ সেখানে শুধু ব্রিটিশরাই খেলার সুযোগ পেতেন, ভারতীয়দের খেলার এখানে কোনো অনুমতি ছিল না। ভারতীয়রা কি করতেন সেই ফুটবল খেলার সময় বা যখন কোনো টুর্নামেন্ট হতো, তারা সেখানে কুলির কাজ করতেন অথবা মাঠের পরিচর্যা করতেন অথবা দর্শক হিসেবে কিছু ধনী ভারতীয়রা হয়তো দেখতেন। এটাই ছিল ভারতীয়দের কাজ। আর ইংরেজরাই এখানে খেলতো ফুটবল। এরপরে আমরা জানি 1889 সালে প্রতিষ্ঠা হয় আমাদের সব থেকে প্রিয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এবং এই ক্লাবের জয়যাত্রা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, তবে একবার না বললে ফুটবলের ইতিহাসটা একেবারেই অসম্পূর্ণ। আরেকটা জিনিস এখানে না বললেই নয়, সেটা হচ্ছে ওই সময় সাধারণ যারা ভারতীয় ছিল, সেই সময় কিন্তু আমরা তখন খুব একটা কেউ জুতো পরতো না। এবার জুতো পরে খেলা, মানে এটা একটা খুব অদ্ভুত ব্যাপার ছিল আমাদের কাছে। মানে জুতো পরে যে খেলা যায়, আমরা যখনই দেখি এখনো গ্রামগঞ্জে যদি যাই দেখতে পাবো যে খালি পায়ে কাদাতে ফুটবল খেলছে। কিন্তু এই জুতো পরে ফুটবল খেলার যে কনসেপ্ট, এটা কিন্তু ব্রিটিশরাই নিয়ে আসে। এবং তারা কিন্তু এরম ফুটবলের জন্য আলাদা যে বুটস বা জুতো হয় যে কোনো খেলার জন্য, সেই রকম জুতো পরে কিন্তু তারা ফুটবল খেলতো তখন থেকে। এবং আমাদের সেটা দেখে একটু অবাকই লাগতো ওই সময়ের ভারতীয়দের, খুব স্বাভাবিক ব্যাপার। আর এইখানে যে মোহনবাগান অ্যাথলেটিক্স তৈরি হলো, এই সময়ের ফুটবলারদের জীবনটা কিন্তু মোটেই এতটা সহজ ছিল না। তারা কিন্তু ভীষণ কঠিন একটা অনুশীলন তাদের করতে হতো। কারণ শুধু ফুটবল খেললেই তো হবে না, কারণ ওই সময় ফুটবলে কোনো বেতন ছিল না, কোনো কিছু স্পন্সর ছিল না যে তাদেরকে টাকা দেবে যে না তোমরা সারাদিন প্র্যাকটিস করো, তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, তেমন নয়। তাই তাদেরকে তাদের কাজ করতে হতো, হয় সকালে তাদের কাজ করতে হতো, ওই সময় অনেক যুবকই পড়াশুনো করছেন, তাদের পড়াশুনো করতে হতো, এবং বিকেলে অনুশীলন করতে হতো, মানে খুব হেক্টিক ব্যাপার। আর তাদের যদি কোনোভাবে চোট লাগতো খেলতে গিয়ে, তাহলে যে ওষুধ কেনা বা চিকিৎসা করা, সেই রকম ব্যাপার কিন্তু তখনও ছিল না, বা সেই সামর্থ্য তখন ভারতীয়দের মধ্যে অতটা ছিল না সাধারণ পরিবারে। তো তাহলে সেক্ষেত্রে বাড়ির বানানো কিছু তেল বা ওই বাড়িতে যে কাপড় পট্টি দেয়া, এই ধরনের জিনিসই কিন্তু তাদেরকে অনুশীলন করতে হতো। মানে খুব কঠোর অধ্যাবসায় থাকলে তবে এই ফুটবল অনুশীলন করা সম্ভব হতো। কিন্তু তবুও কিন্তু ভারতীয় যে ফুটবলাররা ওই সময় উঠে এসেছিলেন, তারা কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে ভারতকে এই জায়গায় নিয়ে গিয়েছিলেন। 1911 সালে মোহনবাগান অ্যাথলেটিক্স প্রথম আইএফএ শিল্ড জেতে। কাদেরকে হারিয়ে? ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। এটা কিন্তু ছিল ওই সময় ব্রিটিশদের একটা খুব শক্তিশালী ফুটবল দল, এবং তাদেরকে খালি পায়ে তারা কিন্তু ফুটবল খেলেছিল মোহনবাগানের খেলোয়াড়রা, এবং তাদেরকে হারিয়েছিল। এই জেতাটা কিন্তু শুধু যে একটা খেলা জেতা তা নয়, ব্রিটিশদের যে এক ধরনের অহংকার, তা এক কথায় ভেঙে দিয়েছিল। সোজা কথায় বলতে গেলে ব্রিটিশ শাসনের মুখে একেবারে সরাসরি চপেটাঘাত করা।
এবং সেটাই কিন্তু করেছিল ওই সময়ের ভারতীয় যুবকরা, বলা যেতে পারে ফুটবল খেলোয়াড়রা। এত বাধা বিপত্তি সত্ত্বেও তারা কিন্তু হার মানেনি, তারা লড়ে গেছিল শেষ পর্যন্ত। এরপরে আস্তে আস্তে ভারতে কিন্তু ফুটবল চালু হয়। হায়দ্রাবাদ, মুম্বাই, শিলং এরম বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্লাব গড়ে ওঠে আস্তে আস্তে। এবার ভারতে আস্তে আস্তে ফুটবলের জনপ্রিয়তা পেতে থাকে। কিন্তু ওই সময় আমরা জানি যে তখনও ব্রিটিশ শাসন এখানে চলছে। কিন্তু ইউরোপে কিন্তু তখন ফুটবল বেশ একটা পেশাদার হয়ে উঠছে। ইংল্যান্ডে বেশ কিছু লিগ কিন্তু স্পন্সর ওয়াইজ হচ্ছে, বা লিগের কনসেপ্ট এসছে তখন, মানে পেশাদার হিসেবে কিন্তু ফুটবলাররা তখন ফুটবল খেলছে। কিন্তু ভারতে তখনও এত কিছু হয়নি। 1930-এর দশকে ভারত আস্তে আস্তে কিন্তু বিদেশ সফরে ফুটবল খেলতে চায়। 1938 সালে অস্ট্রেলিয়ার সফরে যায় এবং সেখানে গিয়েও কিন্তু তাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সেখানে গিয়ে তাদের নিজেদের রান্না করতে হয়, নিজেদেরটা নিজেদেরকে বুঝে নিতে হয়। কারণ ওই বিদেশে তখনও অতটাও ভারতীয়দেরকে সম্মান জানানো হতো না, কারণ তখন আমরা একটা ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিলাম, মানে ব্রিটিশদের উপনিবেশ এখানে। কিন্তু ভারতীয়রা প্রমাণ করেছে যে তারা কোনো ঔপনিবেশিক রাষ্ট্র নয়, এবং ব্রিটিশ শাসনের পর তো আমরা স্বাধীন হয়েছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই সময়ও কিন্তু নানান রকম প্রতিকূলতা তাদের মধ্যে এসেছিল এবং সেখানেও তারা কিন্তু ম্যাচ জেতে। এরপরে ভারতীয় ফুটবলে বেশ কিছু আরও এমন অনেক জিনিস আছে যা আমাদের দেশকে গর্বিত করেছে বারবার। এই ইতিহাস কিন্তু শুধু স্মৃতিচারণার জন্য কখনোই নয়। এই ইতিহাসটা এই কারণেই বলা যে ভারতীয়রা, ভারতের ফুটবল কিন্তু বিশ্বের দরজায় কড়া নেড়েছিল এবং সেই দরজা কিন্তু বন্ধ হয়ে যায়নি, সেই দরজায় ধুলো জমেছে। আমাদের উচিত এখন যথেষ্ট পরিকাঠামো, সংকল্পিত ব্যবস্থা এবং সব কিছু নিয়ে আবার নতুন করে শুরু করা, এই ধুলোটাকে পরিষ্কার করে ফেলা। যদি ভালো পরিকাঠামো আবার গড়ে ওঠে তাহলে কিন্তু আবার এই দরজা খুলে যাবে। বিশ্বের দরবারে ভারত আবার গর্বের সঙ্গে তাদের ফুটবলের ইতিহাস নিয়ে উঠে দাঁড়াতে পারবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।